আমরা এর আগের যে ক্লাসগুলো করেছি গ্যাস থিওরি সম্বন্ধে, সেগুলোতে আমরা আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আমরা জানি, সেই সূত্রগুলো কিভাবে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে এসেছে এবং সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা গ্যাসের অণুগুলোর বিভিন্ন ধরনের গতিবেগ, সেগুলো কেমন হতে পারে, সেগুলোর ডেরিভেশন, সেগুলোর মধ্যেকার তুলনা এবং বিভিন্ন ধরনের গ্যাস এবং বিভিন্ন অবস্থায় গ্যাস, অর্থাৎ গ্যাস মলিকুলের ওজন এবং আমরা গ্যাসকে কোন তাপমাত্রায় রেখেছি তার উপরে গ্যাস অণুগুলোর গতিবেগ কীভাবে নির্ভর করে সেই নিয়ে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনার প্রসঙ্গে আমরা কিন্তু এটা বারবারই উল্লেখ করেছিলাম যে আদর্শ গ্যাস যে ধরনের সূত্রগুলো মেনে চলে বা আদর্শ গ্যাস সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা আদর্শ গ্যাসের যেই ধরনের বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনেক সময়ই, আরো ভালো করে বলতে গেলে প্রায় সব সময়ই আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের থেকে বেশ কিছুটা অন্যরকম গুণাবলী আমরা দেখতে পাব। সেই জন্য আমাদের আজকের ভাবনা চিন্তার বিষয় বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। আমরা আজকে বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব। বাস্তব গ্যাস নিয়ে কথা বলার আগে আমাদের একদম প্রথমেই যে বিষয়গুলো বুঝে নেওয়া, দেখে নেওয়া দরকার, সেটা হলো যে আদর্শ গ্যাস নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, যেই বৈশিষ্ট্যগুলো বা যেই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা অ্যাজাম্পশন হিসাবে ধরে নিয়ে, পস্টুলেট হিসাবে ধরে নিয়ে আমরা আদর্শ গ্যাসের বিভিন্ন সূত্রগুলোতে পৌঁছই। আরেকবার মনে করিয়ে দেওয়া, কেমন সেগুলো? আইডিয়াল গ্যাস, লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল মলিকুলস, ওয়েল অ্যান্ড গুড, ফাইন। সেকেন্ড পয়েন্টটা কি বলছে? সেকেন্ড পয়েন্টটা বলছে the volume occupied by the molecules themselves is negligible, অর্থাৎ গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেটা সমগ্র গ্যাসের যে আয়তন তার তুলনায় নেগলিজিবল, নগণ্য। এটা আমরা গ্যাসের যখন একদম বৈশিষ্ট্য, কঠিন তরল গ্যাস 3 ভাগে ভাগ করছিলাম, তখনই আমাদের এটা আলোচনার মধ্যে ছিল যে গ্যাসের অণুর বৈশিষ্ট্যই হচ্ছে যে কঠিন থেকে তরল থেকে গ্যাস যখন আমরা যেতে থাকি, তত হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক দূরত্ব, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বাড়তে থাকে। এবং তাই সেই জন্যই আমরা গ্যাসের আয়তন যখন আমরা বলি, তখন আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে যেটা করি না, সেটা হচ্ছে গ্যাসের আয়তন ভাবার সময় আমরা সবসময়ই সমগ্র গ্যাসের যে পাত্র বা কন্টেনার, তার আয়তনটাকেই গ্যাসের আয়তন ধরে নিই। তার মধ্যে কি পরিমাণ অণু রয়েছে, কি সংখ্যায় অণু রয়েছে, সেই অণুগুলোর কার্যকরী আয়তন কত, সেগুলোকে আমরা আলাদা করে সাধারণত ধরি না। এবং ধরি না বলেই আমরা গ্যাস সূত্রে যখন হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি বলেছিলাম, পিভি ইকুয়ালস টু এনআরটি, ইফ ইউ কুড রিকল, এই যে
নিচে আমরা লিখেছি ছোট করে, আমাদের সেই চেনা পরিচিত সূত্রটা, পিভি ইকুয়ালস টু এনআরটি। আমরা যেহেতু গ্যাসের অণুগুলোর আয়তন আলাদা করে হিসাব করিনি, সমগ্র গ্যাস পাত্রের আয়তন নিয়েই ভাবনা চিন্তা করেছি, সেই জন্য আমাদের যেটা ঘটেছে সেটা কি, সেটা হলো যে এই পিভি ইকুয়ালস টু এনআরটিতে কোথাও কখনো কিন্তু যে আচ্ছা এটা অক্সিজেনের জন্য কেমন, নাইট্রোজেনের জন্য কেমন, কার্বন ডাইঅক্সাইডের জন্য কেমন, এরকম কথা আসেনি। কেন আসেনি? কারণ গ্যাসের আয়তন বলতে আমরা সমগ্র গ্যাসের পাত্রের আয়তনকে ধরে নিয়েই আমাদের ভাবনা চিন্তা এগিয়ে নিয়ে গেছি। আমরা কোথাও গ্যাস স্পেসিফিক ভাবনা চিন্তা, মানে কোন গ্যাসের মলিকুল নিয়ে চিন্তা ভাবনা করছি সেগুলো ধরিনি। আদর্শ গ্যাস সেখানে আলাদা আলাদা করে ধরার দরকার পড়েনি। কিন্তু এটা মনে হতেই পারে, এবং মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, যে আমরা যখনই বলছি যে গ্যাসের অণুগুলোর আয়তন টোটাল গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য, তখন আমরা ধরেই নিচ্ছি যে গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে আছে। নিশ্চয়ই কঠিন বা তরলের চাইতে গ্যাসের অণু দূরে দূরেই থাকবে, কিন্তু যদি চাপের পরিমাণ বেশি হয়, ইফ দ্য প্রেশার ইজ হাই, তখন কিন্তু মোট গ্যাসের পাত্রের যে আয়তন হবে, প্রেশার বাড়লেই ভলিউম কমবে, এবং ভলিউমটা কমতে কমতে একটা জায়গাতে এলে সেখানে দাঁড়িয়ে একে কি আর নেগলিজিবল বলা যাবে? কারণ চাপে কিন্তু গ্যাসের অণুগুলো ছোট হয়ে যায় না, ছোট হয়ে যায় গ্যাসের অণুগুলোর মধ্যেকার দূরত্ব, ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার ডিস্টেন্স ছোট হয়ে যায়। আমাদেরকে ওই জন্য ভাবতে হবে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাজে লাগবে কিনা। The molecules obey Newton's laws of motion and they move in random motion. Random কথাটা এসছে যে কোনো দিকে, যে কোনো ভাবে, এবং তার পেছনের ভাবনা চিন্তা কি না, গ্যাসের অণুগুলো তো কেউ কাউকে আকর্ষণ করে না বা বিকর্ষণ করে না। আদর্শ গ্যাসে এরকম কিছু ঘটে না। কিন্তু আমরা যদি বাস্তব গ্যাস নিয়ে ভাবি, বাস্তব গ্যাসের মলিকুল সেই অণুগুলোর মধ্যে দ্বিমেরু ভ্রামক থাকতে পারে, সেই অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন করার সুযোগ থাকতে পারে, সেই অণুগুলোর মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স কাজ করতে পারে, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতে পারে, এরকম অনেক রকম ফোর্স কিন্তু কাজ করতে পারে। পারে বলেই একটা সিস্টেমের মধ্যে যখন গ্যাসের অণুগুলো খুব দূরে দূরে না থেকে বেশ কাছাকাছি চলে এসেছে, তখন তাদের এই মুভমেন্ট কতটা র্যান্ডাম থাকবে, র্যান্ডাম কতটা হবে, এই র্যান্ডাম ব্যাপারটা কিন্তু প্রশ্নের মুখে, ভাবতে হবে। এবং 4 নাম্বার পয়েন্টটা, এনি কলিশনস আর কমপ্লিটলি ইলাস্টিক। কমপ্লিটলি ইলাস্টিক ফিজিক্সের একদম গোড়ার দিকের ধারণাতে এটা বুঝতে পারা যাবে যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন অর্থাৎ যেখানে ভরবেগ এবং গতিশক্তির সম্পূর্ণ আদান প্রদান হয়, ধাক্কার কারণে কোনো লস হয় না, এরকম বাস্তব ক্ষেত্রে কিন্তু উদাহরণ হিসাবে পাওয়া যায় না। এবং যদি তাপমাত্রা কমে, যদি তাপমাত্রা কমে তাহলে গ্যাসের অণুগুলোর গতিবেগও কমবে,
এবং তখন এই ধাক্কা লাগার যে সময়টা, সেটা নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইম কতটা নেগলিজিবল থাকবে আমাদের কিন্তু ভাবতে হবে। এই কথাটা দুবার আছে, একবার এখানে বলছে নেগলিজিবল, আবার এখানে বলছে নেগলিজিবল। কতটুকুকে নেগলেক্ট করা যায় সেটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের এই ভাবনা চিন্তার ওপর, আমরা কতটা অ্যাকিউরেট মেজারমেন্ট করছি। আমাদের মেজারমেন্ট যত অ্যাকিউরেট হবে, আমরা যত আরও নিখুঁতভাবে পরিমাণ করার চেষ্টা করব, তত আমাদের নেগলেক্ট করার অ্যামাউন্টটা কমবে, তত আমাদের নেগলেক্ট যেটুকুকে করতে পারি তার আয়তনটা কমবে। আমরা যখন উচ্চ মাধ্যমিকে বা এখন কলেজে যখন প্র্যাকটিক্যাল করছি, আমরা 1% বা 2% ভুল ত্রুটি এরার হলে তাকে নেগলেক্ট করতে পারি। আরও উঁচু জায়গার গবেষণাতে যেখানে আমাদের এরার সবচেয়ে বেশি আমরা অ্যালাউ করতে পারি 0.001% বা তারও কম, সেখানে নেগলেক্ট করার আমাদের সীমাটাও আরও অনেক সংকুচিত হয়ে আসবে। কাজেই কতটুকুকে নেগলেক্ট করা যায় সে বিষয়টা নিয়ে আমাদের ভাবনা চিন্তা চালিয়ে যেতে হবে। আমরা আগেই বলেছি যে এই আমাদের সূত্র ছিল, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার এটা আদর্শ গ্যাসের জন্য বারবার বলাই হয়েছে যে এটা বাস্তব গ্যাসের জন্য নয়, কিন্তু বাস্তব গ্যাসও এগুলোকে মানে, একদম মানে না বললে ভুল হবে। কখন মানে? অ্যাট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। অর্থাৎ যেই জায়গাতে এসে সত্যি সত্যি volume occupied by the molecules is negligible to the total volume and the molecules experience forces only during collision. এবার আইডিয়াল গ্যাসের যে যে সূত্র অনুযায়ী বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত সেগুলো কেমন? এক নম্বরে দেখো, আমরা বয়েলের সূত্র যেটা পড়েছিলাম, প্রেসার এবং ভলিউমের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। প্রেসার এবং ভলিউমের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। এর থেকে কি বোঝা গেল? এর থেকে বোঝা গেল যে যদি আমরা একটা পিভি প্লট করি পি এর রেসপেক্টে, মানে আমরা গ্রাফ প্লট করেছিলাম, আমরা আগে প্লট করেছিলাম পি ভার্সেস ভি, হ্যাঁ, বা পি ভার্সেস 1/v। যদি পিভি ভার্সেস পি প্লট করি, পিভি ভার্সেস পি, এবার যেহেতু পিভি হচ্ছে যে কনস্ট্যান্ট, কাজেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রেসার যতই বাড়তে থাক, পিভি গুণফলটা বাড়ার কথা নয়, কারণ প্রেসার বাড়লে ভলিউম কমে যাবে বয়েলের সূত্র অনুযায়ী, ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে একটা লাইন পাবো যেটা হচ্ছে প্যারালাল টু পি অ্যাক্সিস। ফাইন। এবারে মোলার ভলিউম, অর্থাৎ এক মোল গ্যাসের আয়তন যদি আইডিয়াল গ্যাস হয়, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে 22.414 লিটার। এটা আমরা 22.4 লিটারও বলতে পারি, একদম 22.414 ধরার কোনো দরকার নেই। 22.4 ধরলে আমাদের খুব একটা হিসাবপত্রে অসুবিধা হবে না। 4 নম্বর পয়েন্টটা দেখো, যেটা বলছে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন অফ ভলিউম গামা অফ অ্যান আইডিয়াল গ্যাস হচ্ছে 1/273। 1/273
এটা কিন্তু দেখো এই যে সংখ্যাটা 1/273, এটা কিন্তু আমরা ওই পড়েছি, কোথায় পড়েছি, চার্লসের লতেও কিন্তু আমরা এটা পড়েছি যে তাপমাত্রা বাড়লে আয়তন কিভাবে বাড়বে এটা। আর -273 ডিগ্রি সেলসিয়াস দ্য ভলিউম শুড বিকাম 0, যেটাকে আমরা বলেছি -273 সেলসিয়াস, যেটাকে আমরা বলি হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন মানে কি, 0 কেলভিনকে আমরা বলেছি হচ্ছে অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য। পরম শূন্য বলছি আলাদা করে কেন, এই কারণে, কারণ সেন্টিগ্রেড স্কেলের শূন্য বা ফারেনহাইট স্কেলের শূন্যকে অ্যাবসলিউট জিরো বলিনি, এটাকে বললাম কারণ আদর্শ গ্যাসের আয়তন এই তাপমাত্রাতে গিয়ে শূন্য হবে। একটা কথা বারবার মাথায় রাখো, এটা কিন্তু তখনই হবে যখন -273 ডিগ্রিতেও সেটা গ্যাসই থাকবে। এই গোলমালটা হচ্ছে এখানে হয়ে যায়, যেটা মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা অ্যাবসলিউট জিরোতে কি সত্যিই জিরো হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে গল্পটা হচ্ছে আমরা বুঝতে পারি না, হবে না। কেন হবে না যদি বলে না তাহলে সূত্র ছিল কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? পরিষ্কার কথা হচ্ছে যে তার আগে যদি ওটা তরল কঠিন হয়ে যায়, সেখানে তো চার্লসের সূত্র আর কাজ করবে না, তাই হবে না। গ্যাস যদি আদর্শ হয়, আবার বলছো গ্যাস যদি আদর্শ হয়, সে তো কখনো কঠিন তরল কিছু হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে বারবার বলছি যে গ্যাসের ভাবনা চিন্তা যা কিছু হবে, গ্যাসের ভাবনা চিন্তা আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, গ্যাস ল, এসব দিয়েই চলবে। তরল কঠিন হয়ে গেলে কিন্তু সেগুলোকে এর মধ্যে আনা যাবেই না, একদম আলাদা করে ভাবতে হবে। কিন্তু দিনের শেষে আমাদের যখন কথা বলতে হয় বাস্তব গ্যাস নিয়ে, বাস্তব গ্যাস তো তাপমাত্রা কমাতে থাকলেও বরাবরের মতো গ্যাস থেকে যাবে এরকমটা হবে না, তরল হবে, আরও ঠান্ডা করলে কঠিন হবে। সে কারণে এই অ্যাবসলিউট জিরোটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে খুব একটা সম্ভবপর হবে না। 5 নাম্বার পয়েন্টে একটা ফ্যাক্টর বলছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এটার কিচ্ছু না, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু পিভি বাই এনআরটি। এটা আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, যদি বলি তাহলে পিভি বাই এনআরটি হচ্ছে 1। তাহলে আচমকাই যেটা 1 হবে আমরা জানি, তার নাম আলাদা করে জেড দিয়ে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বানালাম কেন? বাস্তব গ্যাসে আমরা দেখব যে 1 কি সত্যিই হচ্ছে, প্লট করতে হবে, গ্রাফ দিয়ে দেখতে হবে। আমরা এমনিতে কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে ডিরাইভ করে বলে দিয়েছি পিভি ইকুয়ালস টু এনআরটি, অ্যাকচুয়ালি হচ্ছে কিনা এক্সপেরিমেন্ট দেখতে হবে। এবং এক্সপেরিমেন্ট যখন করব, ইউ ক্যান স্টার্ট ইউর এক্সপেরিমেন্ট উইথ অ্যান আইডিয়াল গ্যাস, বিকজ নো সাচ থিং এক্সিস্টস ইন রিয়েল লাইফ। কাজ আমাকে করতে হবে হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে, যেটা পাই নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, যা হোক যে কোনো গ্যাস নিয়ে করতে হবে। এই পয়েন্টটা 6 নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নো চেঞ্জ ইন টেম্পারেচার শুড অকার when ideal gas expands in vacuum। মানে একটা আদর্শ গ্যাস রয়েছে, একটা চাপের মধ্যে রয়েছে। আরো ভালো করে বলতে গেলে ধরা যাক হচ্ছে যে একটা বড় কন্টেনারের মাঝে একটা ওয়াল তৈরি করা আছে, এই নিচের হাফে হচ্ছে বা উপরের হাফের যে কোনো হাফে একটা গ্যাস আছে এবং অন্য হাফটা হচ্ছে ভ্যাকুয়াম। এবার যদি আমি মাঝখান থেকে ওই ওয়ালটাকে সরিয়ে নিতে পারি, দেন দ্য গ্যাস উইল এক্সপ্যান্ড ইন ভ্যাকুয়াম। যদি গ্যাস আমার আদর্শ গ্যাস হয়, এই ভ্যাকুয়ামে এক্সপ্যান্ড করার ফলে ওর টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ কোনো ইন্টারমলিকুলার ফোর্স তো এক্সিস্ট করে না। পয়েন্টটা বোঝার চেষ্টা করো, যদি ইন্টারমলিকুলার ফোর্স এক্সিস্ট করে
তাহলে সেই ফোর্সকে ওভারকাম করে ওকে এক্সপ্যান্ড করতে হবে। যদি ইন্টারমলিকুলার ফোর্স এক্সিস্ট করে তাহলে সেই ফোর্সকে ওভারকাম করে ওকে হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে, এবং তাতে করে তার কাইনেটিক এনার্জি খানিকটা হলেও লস হবে, মানে একটা তাপমাত্রা কমে যাওয়ার কথা যদি ইন্টারমলিকুলার ফোর্স থাকে। কিন্তু আদর্শ গ্যাসের গল্পে আমরা বলা হয়েছে যে শুধুমাত্র ধাক্কা লাগলে ফোর্স, কোনো অ্যাট্রাকশন রিপালশনের গল্প নেই, তাহলে এনার্জি চেঞ্জ হচ্ছে জিরো ফর এক্সপ্যানশন ইন ভ্যাকুয়াম। এর থেকেই বুঝতে পারছি আমরা, কি বুঝতে পারছি, যে কোনো বাস্তব গ্যাস কিন্তু যাই হোক না কেন, H2O2 Cl2 N2 CO2 এনিথিং, আইডিয়াল হবে না, আইডিয়াল হবে না। সমস্ত গ্যাস আদর্শ গ্যাসের যা ব্যবহার হওয়া উচিত, যা ফিচার দেখানো উচিত, যেটা আমার আদর্শ গ্যাসকে মাথায় রেখে ক্যালকুলেটেড ভ্যালু, তার চাইতে অনেকটা ডেভিয়েট করবে, সব সময় ডেভিয়েট করবে। কিন্তু এই যে ডেভিয়েশনটা এটা কনসিডারেবল কখন হবে, যখন হচ্ছে হাই প্রেশার এবং লো টেম্পারেচার। আমরা আগেই বলেছি যে লো প্রেশার হাই টেম্পারেচারে আদর্শ গ্যাসের কাছাকাছি যাবে, পুরো মিলে যাবে না, পুরো মিলে যাবে না, এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে পার্থক্য থাকবে। কিন্তু হাই প্রেশার এবং লো টেম্পারেচারে এই জিনিস আইডিয়ালের যে ক্যালকুলেটেড ভ্যালু সেখান থেকে একটা লার্জ ডেভিয়েশন থাকবে। একটা অঙ্ক করেছি, ছোটোখাটো অঙ্ক, ছোট অঙ্ক, জানো তোমরা এগুলো, কঠিন কোনো ব্যাপার না। এই যেখানে কিন্তু এমনি অঙ্কটা ছিলই, এটা এমনি, এটা আলাদা কি করা হয়েছে, আমরা এই অঙ্কটা এমনিই করতে পারতাম। এমনি করতে পারতাম মানে আগে পর্যন্ত আমরা কি বলতাম, জিরো, এই টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, ভলিউম কত হবে, তাহলে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি বসিয়ে করে দিতাম। কিন্তু এখানে বলছে না, পিভি ইকুয়ালস টু এনআরটি না, পিভি বাই এনআরটি হচ্ছে জেড, জেড হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এই জেডের একটা ভ্যালু দিয়েছে এখানে 1.5, জেডের একটা ভ্যালু দিয়েছে 1.5, ভ্যালু বসিয়েছি, অঙ্ক করেছি, সমস্যা কিছু নেই। এবারে বলছে যে ডেভিয়েশনগুলো কী কী হতে পারে। একদম ফার্স্টে বৈজ্ঞানিক অ্যামাগাট কঠিন কিছু করেননি। অ্যামাগাট কিছু বললেন যেটা, যে তার আগে বয়েলের সূত্র এসে গেছে, তার আগে বয়েলের সূত্র এসে গেছে, বয়েল বলে দিয়েছেন পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ, পি ভ্যারিজাস 1/v, উনি সেটা বলে দিয়েছেন। এবার যেটা গল্প হচ্ছে যে পি ভ্যারিজাস 1/v বলে দিলে কি হচ্ছে, তাহলে পিভি ভার্সেস পি এটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন। হ্যাঁ, এই দেখো এখানে একটা, এই যে ছবিটাতে আমরা যাই, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, মানে যেটা আমাদের বেসিক্যালি এই লাইনটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি হওয়ার কথা পিভি ভার্সেস পি প্লট করলে, যদি আমরা আইডিয়াল নিয়ে কাজ করতাম। কারণ কি, ডেল পিভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার জিরো হওয়ার কথা। কিন্তু যখন দেখা গেল ওনারা পরীক্ষা নিরীক্ষা করলেন, অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষা করলেন, করে ওনারা বললেন যে শুধুমাত্র খুব লো প্রেসারে বয়েলস ল মানবে। ম্যাক্সিমামের ক্ষেত্রেই যে বৈশিষ্ট্যটা দেখা যাবে এখানে, যে যখন আমরা প্রেসার বাড়াচ্ছি একদম প্রথমে একটা নিচের দিকে নামবে, পিভি যেটা হওয়া উচিত ছিল, প্রেসার বাড়লে আস্তে আস্তে কমবে, একটা লেভেলে যাওয়ার পর
আবার বাড়তে শুরু করবে। ঠিক আছে, ভালো করে ছবিটা দেখো, T1 T2 T3। এবারে বলেছে যত তাপমাত্রা বাড়তে থাকবে এই নিচে নামার ব্যাপারটা তত কমতে থাকবে। T1-এ যতটা নিচে নেমেছিল T2-তে আর নামেনি, T3-তে একটুখানি নেমেই আবার উঠতে শুরু করে দিয়েছে। তো পিভি ভার্সেস পিটা হওয়ার কথা ছিল স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য পি অ্যাক্সিস, যেটা এখানে এক্স অ্যাক্সিস আর কি, এক্স অ্যাক্সিস আমরা প্লট করেছি প্রেশার। তো একটা সময় তাহলে হচ্ছে যে একটা এমন হচ্ছে টেম্পারেচার পাওয়া যাবে যেই সময়ে একটা রিজনেবলি সার্টেন হাই প্রেশার পর্যন্ত, একটা রেঞ্জ পর্যন্ত এটা যেমন হওয়ার কথা ছিল তেমন জায়গাতে এটা থাকবে। অর্থাৎ এমন একটা টেম্পারেচার যেখানে একটা বাস্তব গ্যাস বাস্তব হওয়া সত্ত্বেও বয়েলের সূত্র মেনে চলবে। সেই টেম্পারেচারটাকে কি বলেছে? সেই টেম্পারেচারটাকেই বলা হয়েছে বয়েল টেম্পারেচার। বয়েল টেম্পারেচার বলা হয়েছে, এবং বয়েল টেম্পারেচারের ম্যাগনিচিউড আমরা একটা হিসাব করেছি, আগেই বলে দিলাম হিসাব করে কি পেয়েছি। কারণ ধরে নেওয়া যায় তোমরা স্মল এ এবং স্মল বি, যে দুটো হচ্ছে ভ্যান্ডার ওয়ালের ধ্রুবক, এই দুটো সম্বন্ধে তোমাদের অলরেডি একটা ধারণা আছে। কিভাবে এই ডেরিভেশনটাতে আমরা এসে পৌঁছালাম, বয়েলস টেম্পারেচার সংক্রান্ত ডেরিভেশনটাতে, যেই টেম্পারেচারে গিয়ে ডেল পিভি ডেল পি টি ইকুয়ালস টু টিবি, বয়েলস টেম্পারেচার ইকুয়ালস টু 0 হচ্ছে। অথবা অন্যভাবে ভাবতে গেলে যেখানে হচ্ছে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা 1, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হওয়ার কথা ছিল, সেটা হয়ে যাচ্ছে। আমরা এই টিবি ইকুয়ালস টু এ বাই আর বি, দিস ডেরিভেশন, এই ডেরিভেশনে আমরা পরে আসবো। এবারে যেটা আমরা বলছি, সেকেন্ড পয়েন্টে আমরা দেখব যে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের কি পার্থক্য। যেটা বলছে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আমরা আগে এটাকে ডিফাইন করেছি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটা কি জেড ইকুয়ালস টু পি ইন্টু ভিএম বাই আর টি। দিস ভিএম, দিস এম স্ট্যান্ডস ফর মোলার ভলিউম, অর্থাৎ 1 মোল গ্যাসের জন্য আমরা অ্যাকচুয়ালি এনআরটি ছিল, আমরা এনটাকে বাদ দেওয়ার জন্য বলছি 1 মোল, ঠিক আছে, পিভি ইকুয়ালস টু আরটি ফর 1 মোল অফ গ্যাস, আইডিয়াল গ্যাস। তো এবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা ওটাকে করে দিলাম জেড। জেড হচ্ছে আদর্শর ক্ষেত্রে 1 হওয়ার কথা। তো এই 1-এর থেকে যত বাড়বে বা কমবে, 1-এর যত কাছাকাছি সেই বাস্তব গ্যাস তত আদর্শ গ্যাসের কাছাকাছি, আর 1-এর থেকে ভ্যালু যত কম বা বেশি, যত দূরে যাচ্ছে তত হচ্ছে যে আইডিয়াল সিচুয়েশনের চাইতে তার তত বেশি ডেভিয়েশন। এবং সেটা হওয়ার কারণ থাকতে পারে সেই গ্যাসের, অফকোর্স সেটা ওই গ্যাসের আণবিক বৈশিষ্ট্য, মলিকুলগুলো কেমন, মলিকুলগুলোতে কটা পরমাণু, কটা অ্যাটম মলিকুলগুলোতে, সেগুলো লিনিয়ার নাকি লিনিয়ার নয়, তার যে মলিকুলের মধ্যে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো পোলার নাকি পোলার নয়, অনেক রকম প্যারামিটার কাজ করবে, যেটা হচ্ছে আলটিমেটলি ঠিক করে দেবে যে আমি যে বাস্তব গ্যাস নিয়ে ভাবনা চিন্তা করছি সেই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের কতটা কাছাকাছি, বা সেটা আদর্শ গ্যাস থেকে কতটা দূরে। ছবি দেখো,
ছবি হচ্ছে, আমরা একটা ছবি ফার্স্টে প্লট করেছি। কি ছবি? সেটা হচ্ছে যে জেড প্লট করছি উইথ রেসপেক্ট টু পি, কতগুলো আলাদা আলাদা গ্যাস নিয়েছি, কতগুলো আলাদা আলাদা গ্যাস নিয়েছি। মানে একটা H2 নিয়েছি, একটা N2 নিয়েছি, CO2 নিয়েছি, বিভিন্ন রকমের গ্যাস নিয়েছি। এটা থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এই যে লাইনটা, এই লাইনটা হাইড্রোজেনের, এই লাইনটা, এই যে দিস ওয়ান, এইটা একদম একটা স্ট্রেট লাইন, জাস্ট বাড়তে শুরু করেছে, একদম স্টার্ট থেকেই বাড়তে শুরু করেছে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি দেখলাম? নাইট্রোজেনের ক্ষেত্রে এবং CO2 ক্ষেত্রেও প্রথমে একটা ড্রপ, তারপরে হচ্ছে বাড়তে শুরু করলো। ভালো কথা। এবার এই ড্রপটা দেখলাম নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে একটুখানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে কিন্তু অনেকখানি। প্রথমে অনেকটা নেমে গেল, তা আবার বাড়তে শুরু করেছে। ভালো কথা। হিলিয়াম, নিয়ন এরাও হাইড্রোজেনের মতনই হবে, আমরা দেখেছি। অর্থাৎ যেই গ্যাসগুলো তাদের আণবিক ভর কম এবং তাদের স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় এলে সেই গ্যাসটা তরল হয়ে যাবে, স্ফুটনাঙ্ক, সেটা অনেক নিচে, অনেক নিচে। হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন কেউ সহজে তরল হয় না। এই গ্যাসগুলোর ক্ষেত্রে দেখলাম যে এই জেডের ভ্যালু কখনোই একের নিচে নয়, প্রথম থেকেই বেশি। N2CO2 এই গ্যাসগুলোর ক্ষেত্রে ভ্যালু প্রথমে একটু নিচের দিকে নেমেছে, তারপরে আবার বেড়েছে। CO2 ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নেমেছে, কারণ সহজে তরল হয় কার্বন ডাইঅক্সাইড যদি আমি তুলনা করি নাইট্রোজেন গ্যাসের সাথে। ওই জন্য প্রেশার বাড়াতে প্রথমেই অনেকটা নেমে গেছে, তারপরে আবার বাড়তে শুরু করেছে। সেকেন্ড গ্রাফটাতে আমরা কি করেছি? সেকেন্ড গ্রাফটাতে আমরা যেটা দেখেছি, আলাদা আলাদা গ্যাস না নিয়ে একটাই গ্যাসের বিভিন্ন টেম্পারেচারে ভ্যালু দেখেছি। ডিগ্রি সেলসিয়াস 200 থেকে শুরু করে 50, 20, -25, -70 এরকম অবধি ভ্যালু দেখেছি। যেটা দেখতে পেলাম যে নাইট্রোজেনের গ্রাফ যদি আমরা 2 নম্বর ছবিটায় দেখি 0 ডিগ্রিতে, তো 0 ডিগ্রিতে দেখলাম যে প্রথমে নিচে নেমেছিল, তারপরে বেড়েছিল। এই যে এই ছবিটা, প্রথমে নিচে নামলো, তারপরে বাড়তে শুরু করলো। হাইড্রোজেন যেমন প্রথম থেকেই বাড়ছে, যদি আমরা এখানে এসে দেখি যে 200 ডিগ্রি সেলসিয়াসের যে গ্রাফটা, অর্থাৎ খুব হাই টেম্পারেচারে কিন্তু নাইট্রোজেন গ্যাসের যে গ্রাফ, সেটাও সেই হাইড্রোজেনের মতনই। আর যখনই টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি, তখন গ্রাফের নেচারটা কিন্তু দেখো, যত নিচের দিকে নামছে তত দেখছি যে আরো বেশি করে নিচে নেমে গেছে, তত যেন মিলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে।
পরিষ্কার করে বলা, তাপমাত্রা যখন খুব বেশি তাপমাত্রা, যেই তাপমাত্রাতে নাইট্রোজেনের তরল হয়ে যাওয়ার সম্ভাবনা চাপের প্রভাবে নেই নেই সেই তাপমাত্রাতে নাইট্রোজেনের ব্যবহার হাইড্রোজেনের মতোই। আবার যেই তাপমাত্রাতে -25°C, -70°C এই ধরনের তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় চাপের প্রভাবে নাইট্রোজেনের তরল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই তাপমাত্রায় কিন্তু নাইট্রোজেনের ব্যবহার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মতোই। অর্থাৎ এই যে z = 1, যে হাইপোথেটিক্যাল ডটেড স্ট্রেট লাইন প্যারালাল টু পি অ্যাক্সিস, এর থেকে ডেভিয়েশন যত হাই প্রেশার হবে, টেম্পারেচার লো হবে, তত বেশি হবে। এবং যেই গ্যাস যত সহজে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, সেই গ্যাসের ক্ষেত্রে এই ডেভিয়েশনের মান তত বেশি করে করে হবে। এরপরে আমরা যে গ্রাফ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রুজ কার্ভ। অ্যান্ড্রুজ কার্ভ আমাদের বলতে হবে এটা কি করেছে। অ্যান্ড্রুজ কার্ভে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিভি আইসোথার্ম, প্রেসার এবং ভলিউম প্লট করব আমরা। প্রেসার ভলিউম প্লট করতে গিয়ে আমরা দেখব ছবি কিরকম হচ্ছে। একদম যখন লো টেম্পারেচারে আমাদের ডিস্টিংক্টলি তিনটে রিজিয়ন আছে। তিনটে রিজিয়ন কিরকম? যখন প্রেসার খুব কম তখন আমাদের এই গ্রাফটা দেখতে হবে অনেকটা বয়েলস কার্ভের মতোই, একদমই বয়েলস কার্ভের মতোই। এ থেকে বি পর্যন্ত বয়েলস কার্ভের মতোই, এ থেকে বি। এই একদম প্রথমে দেখিয়ে দিই এই ছবিটা। আমরা জানি পি ভার্সেস ভি যদি আমরা গ্রাফ প্লট করি, তাতে করে এই রকমের হচ্ছে আমরা গ্রাফ দেখতে পাবো, যেটা হচ্ছে একদম আইডিয়াল গ্যাসের জন্য এরকম গ্রাফ আমরা দেখতে পাবো। পি ভার্সেস ভি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টের যেটা গ্রাফ, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ধরে এক্স ভার্সেস ওয়াই প্লট করছি, ওয়াই ভার্সেস এক্স প্লট করছি গ্রাফ। এবারে যখন হচ্ছে যে আমরা বাস্তব গ্যাসে পৌঁছেছি, এ থেকে বি এই জায়গাটুকু, এটুকু হচ্ছে একদম যেরকম আমাদের বয়েলের সূত্র মেনে যে গ্রাফ আঁকা হয় সেরকম। তারপরে কি হয়েছে, বিতে গিয়ে কি হলো, ভলিউমটা ঝপ করে কমে গেল। কেন কমে গেল না, ওখানে তো হচ্ছে যে আমার হবে, আমার আস্তে আস্তে হচ্ছে যে লিকুইড হওয়া শুরু হবে। বিতে গিয়ে পয়েন্টটা ঝপ করে নেমে গেল। ঠিক আছে, এবারে বি থেকে সিতে হচ্ছে একটাই ভ্যালু থাকবে, প্যারালাল টু ভি অ্যাক্সিস। অর্থাৎ এখানে প্রেসার একই আছে, প্রেসার ফিক্স আছে। এই যে বি থেকে সি এই পয়েন্টটা,
এই যে বি থেকে সি এই জায়গাটা, বি থেকে সি এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে ভলিউম আস্তে আস্তে কমছে, ডান দিক থেকে বাঁ দিকে মানে ভলিউম আস্তে আস্তে কমছে, প্রেশার কিন্তু ফিক্স আছে। অর্থাৎ প্রেশার ফিক্স আছে কিন্তু ভলিউম কমছে, মানেটা কি, কেন কমছে? কারণ এই জায়গাটাতে চাপের প্রভাবে গ্যাস তরলে রূপান্তরিত হচ্ছে। প্রেশার একই আছে কিন্তু আস্তে আস্তে ভলিউম কমে যাচ্ছে। গ্যাসের যা আয়তন সেটা যদি তরলে রূপান্তরিত হয় তার আয়তন কমতে থাকে, এবং সেটা আমরা এই বি থেকে সি পয়েন্টে দেখতে পেলাম যে যত হচ্ছে যে ভলিউম আস্তে আস্তে কমতে থাকছে প্রেশার ফিক্স থাকা সত্ত্বেও। এর পরের যে জায়গাটা সিডি, সিডি যে পয়েন্টটা, সিডি যে গ্রাফটা, এইখানে আবার দেখছি যে ভেরি স্মল ডিক্রিজ ইন ভলিউম। এটা প্রায় ধরে নেওয়া যেতে পারে যে এটা এখানে, আমরা এটা প্রায় ধরে নিতে পারি যে সি থেকে যখন ডিতে উঠছে এটা প্রায় ভার্টিক্যালি উঠে গেছে, অলমোস্ট ভার্টিক্যালি উঠেছে। অলমোস্ট ভার্টিক্যালি উঠেছে, কেমন উঠেছে? অর্থাৎ এখানে আবার কি হয়েছে, প্রেশার বাড়িয়ে যাচ্ছি আমি কিন্তু ভলিউমে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। আরও ভালো করে বলি, তেমন কোনো চেঞ্জ তো না হওয়ারই কথা, কারণ লিকুইডে তো হচ্ছে চাপ প্রয়োগ করলে ভলিউম একটু আধটু কমে, সলিডের ক্ষেত্রে আরও কমে, কিন্তু সেটা কোনোভাবেই গ্যাসে যেরকম ভলিউম কমবে তার সাথে একদমই কম্প্যারেবল না। গ্যাসের ক্ষেত্রে যেভাবে হচ্ছে যে আমরা চাপ বাড়ালে হচ্ছে যে আয়তন বিপুলভাবে কমতে থাকবে, সেই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো না তরলের ক্ষেত্রে। যদি আমরা তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দেখি, তাপমাত্রা যদি আমরা আরেকটু বাড়িয়ে দেখি 21 ডিগ্রি সেলসিয়াস, প্রথমে হচ্ছে যে বাড়লো, তারপরে এখানে হচ্ছে তরল হচ্ছে, তরল হচ্ছে, তারপরে আবার তরলে 31 ডিগ্রি সেলসিয়াস, 31.1 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণে বোঝা গেছে যে আমরা ছবিটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করেছি। এবারে আমরা দেখলাম এই যে অঞ্চলটা যেখানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামে রয়েছে সেটা কিন্তু যত তাপমাত্রা বাড়ছে তত আস্তে 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 কমছে। এই যদি আমরা এই পিরামিডটা দেখি তত কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু যে নিচে যে ডিস্টেন্সটা ছিল এখানে কমে হয়েছে, এবং এটা আমি যত উপরে উঠবো যত উপরে উঠবো তত কিন্তু হচ্ছে যে এই রিজিয়নটা কমতে থাকবে, এবং 31.1 হচ্ছে যে পিক, পিক অফ দিস গসিয়ান কার্ভ। এই জায়গাটাতে এসে আমরা পৌঁছেছি। এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে যে 31.1 ডিগ্রি সেলসিয়াস যেখানে হচ্ছে একটা পয়েন্টে এসে পৌঁছলো এই লিকুইফ্যাকশন রিজিয়ন, অর্থাৎ যেখানে এই গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার গল্পটা ঘটছিল, এই পয়েন্ট পি, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই যে দিস পয়েন্ট পি, দিস পয়েন্ট পি ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টের বৈশিষ্ট্য কি, এটা কেন ক্রিটিক্যাল, এটা কেন ক্রিটিক্যাল বুঝতে পারা যাবে যে এর চাইতে যখন উপরে উঠে গেছে, এই যখন ছবি, এই ছবি কিন্তু অনেকটা এই ছবির মতনই।
এই ছবি কিন্তু অনেকটা এই ছবির মতনই। অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে উঠে গেলে তখন কোনো বাস্তব গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগের ফলে আর তরলে রূপান্তরিত করা যাবে না। এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের ফিচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টেম্পারেচারের ওপরে উঠে গেলে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা আর সম্ভব হবে না। এবার আদর্শ গ্যাসের সঙ্গে এর পার্থক্যটা কোথায়? আদর্শ গ্যাসে তো কখনোই চাপ প্রয়োগ করে তরলে পরিণত করার কোনো গল্প ছিল না। পরিষ্কার কথা হচ্ছে, আদর্শ গ্যাস যদি ভাবতে শুরু করো, আদর্শ গ্যাসের যা বৈশিষ্ট্য, যা মলিকুলের নেচার, যা মলিকুলের বিহেভিয়ার, যা মলিকুলার মুভমেন্ট, যা যা বক্তব্য বলা আছে, পরিষ্কার কথা আদর্শ গ্যাস নিয়ে ভাবনা চিন্তা শুরু করে কখনোই কঠিনে বা তরলে পৌঁছনোই যাবে না। আদর্শ গ্যাসের ভাবনা চিন্তা শুধুমাত্র গ্যাসের জন্য। তো এই বিষয়গুলো দেখার পরে আমরা দেখলাম যে তাহলে বিভিন্ন রকমের বাস্তব পরীক্ষায় দেখতে পেলাম আমরা, হ্যাঁ, একদম প্রথমে শুরু হলো অ্যামাগার্স কার্ভ দিয়ে, তারপরে কম্প্রেশন ফ্যাক্টর দিয়ে, তারপরে অ্যান্ড্রুস কার্ভ দিয়ে আমরা বুঝতে পারলাম যে বাস্তব গ্যাস নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করতে যাই, আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে আলোচনা করলে চলবে না। পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে আলোচনা করলে চলবে না বলেই ভ্যান ডার ওয়ালস ইন দ্য ইয়ার 1873 উনি একটা নতুন রকমের গ্যাস ইকুয়েশন তৈরি করার কথা ভাবলেন। কেন ভাবলেন উনি? কারণ উনি যেটা বললেন যে আদর্শ গ্যাসের যে ভাবনা চিন্তা করা হয়েছিল, তার কাইনেটিক থিওরি, তার ল, তাতে উনি যেটা বললেন যে যে পস্টুলেটগুলো বা যে স্বতঃসিদ্ধগুলোর ধরে নিয়ে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ডিরাইভ করেছি এবং অঙ্ক করে এগিয়েছি, তার মধ্যে উনি দুটোকে আলাদা করে পয়েন্ট আউট করে ধরলেন। এবার বলবো যে দুটো কেন, আরও তো অনেক ছিল। দেখো, পরিষ্কার কথা, গ্যাসের মলিকুল অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল কিনা, গ্যাসের মলিকুলের কলিশন আলটিমেটলি সম্পূর্ণ স্থিতিস্থাপক ইলাস্টিক কিনা, এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ 1873-তে ছিল না। সে কারণে আমরা বারবার বলছি, সবসময়ই বলি, আরও একবার বলি, যখনই কোনো রসায়নবিদ, কোনো বৈজ্ঞানিকের কোনো আবিষ্কার, কোনো ক্যালকুলেশন, কোনো বক্তব্যকে আমরা মূল্যায়ন করতে বসি, আজকে 2020 সালে দাঁড়িয়ে আমরা যেন সবসময় সেই আবিষ্কার বা সেই বক্তব্য, সেই সমীকরণ ইতিহাসের কোন সময়ে তিনি উপস্থাপন করেছেন, এই বিষয়টা ইগনোর না করি। কারণ সেটা ইগনোর করলে আমাদের ওই বৈজ্ঞানিক আবিষ্কারের সঠিক মূল্যায়ন করার ক্ষেত্রে কিছু সময়গত ত্রুটি ঘটে যাবে, সেটা আমরা করব না। উনি যেটা বললেন যে আদর্শ গ্যাসের যে কাইনেটিক থিওরি, গতিতত্ত্ব, তাতে দুটো জিনিস উনি বললেন যে ভুল আছে। কেন ভুল আছে? উনি বলে যে অ্যাকচুয়াল ভলিউম অফ মলিকুলস নেগলিজিবল কম্পেয়ার্ড টু দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। গ্যাসের মোট যে আয়তন, তার তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। উনি বললেন যে এই নগণ্য বলাটা চলবে না, চলবে যখন হচ্ছে খুব লো প্রেশার, হাই টেম্পারেচার, তখন চলবে, সব সময় বললে চলবে না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা উনি যেটা বললেন, অফকোর্স খুব কাজের কথা,
দুটো অণুর মধ্যে কোনো আন্তরাণবিক বল ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে না, এটাও ঠিক কথা নয়। এবার তাহলে উনি যেটা বললেন যে না, আসলে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে ওই গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য বলে বাদ দেব না, নেগলিজিবল বলবো না, নেগলিজিবল না বলে আমরা কি করব, আমরা হচ্ছে যে ওটাকে আমাদের একটু সংশোধন করতে হবে, ওটাকে আমাদেরকে একটু সংশোধন করতে হবে। সংশোধন করতে গিয়ে কি হবে, সংশোধন করতে গিয়ে ওই টোটাল ভলিউম আমরা ভেবে নিচ্ছিলাম এতদিন যে চাপ দিলে আয়তন কমে যায়। আমাদেরকে বুঝতে হবে যে আয়তন কমে তা আসলে অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা সেটা কমে যায়। অর্থাৎ উনি বললেন যে গ্যাসের যখন আমরা আয়তন দেখি, একটা পাত্র ভর্তি গ্যাস আছে, সে আয়তনের দুটো অংশ, একটা হচ্ছে গ্যাসের অণুগুলির আয়তন, আরেকটা হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা তার আয়তন। চাপ দিলে শুধু গ্যাসের অণুর মধ্যেকার ফাঁকা জায়গাটুকু কমে যায়, গ্যাসের অণুগুলো কিন্তু সংকুচিত হয় না। আরেকটা পয়েন্ট কি বললেন উনি, যে গ্যাসের অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, অল্প করে, কারো জন্য অল্প করে, কারো জন্য বেশি করে, তাপমাত্রা বাড়িয়ে দিলে কম করে, তাপমাত্রা কমিয়ে দিলে বেশি করে, কিন্তু করে। এবং যেহেতু করে, কাজেই যদি সেটা না করত তাহলে গ্যাসের অণুগুলি যে বল গ্যাসের পাত্রের দেওয়ালে দেয় তার চাইতে বেশি দিত। বা অন্যভাবে বলতে গেলে অণুগুলি যদি হচ্ছে যে আকর্ষণ না করত তাহলে হচ্ছে যে বল দিত এমনিতে তার চাইতে কম দেয়। যদি কোনো আন্তরাণবিক আকর্ষণ বল না থাকতো তাহলে যে বল প্রয়োগ করতো তার চাইতে হচ্ছে যে এখন হচ্ছে যে কম বল প্রয়োগ করে। কারণ হচ্ছে ধাক্কা মারতে যাওয়ার সময় অন্যান্য অণুগুলো কিন্তু সেই অণুটাকে আকর্ষণ করে, অর্থাৎ সে সম্পূর্ণ গতিশক্তি নিয়ে গিয়ে শুধুমাত্র পাত্রের দেওয়ালেই আঘাত করতে পারছে এমনটা কিন্তু নয়। এবং এমনটা নয় বলেই উনি বললেন যে কারেকশান করতে হবে, প্রেশারকে কারেক্টেড করতে হবে, পি কারেক্টেড, ভলিউমকে কারেক্টেড করতে হবে, ভি কারেক্টেড। এবং যদি আমরা দুটোকে কারেকশান করতে পারি তাহলে আমরা পি কারেক্টেড ইন্টু ভি কারেক্টেড উইল গিভ আস এনআরটি, যেটা আমরা আদর্শ গ্যাস দিয়ে পেয়েছিলাম। অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি ভুল নয়, কিন্তু এই ঠিকঠাকভাবে বাস্তব গ্যাসের জন্য যদি আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি পৌঁছতে যাই, সেই বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের সঙ্গে তার যে পার্থক্যের জায়গা, সেই পার্থক্যের জায়গা মাথায় রেখে আমাদের প্রেশার এবং ভলিউমকে কারেকশান করতে হবে। এই কারেকশান কিভাবে হবে সে নিয়ে আলোচনা আমরা পরের ক্লাসে করব। এই অবধি দেখতে থাকো, পড়তে থাকো। পরের ক্লাসে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার মধ্যে ঢুকব।